বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে খুব বেশি লেখাজোখা হয় না। আমাদের একটা রাজনৈতিক দলের ইতিহাস পারতপক্ষে আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটা অংশ। রাজনৈতিক দলের ইতিহাস, বেড়ে ওঠা, সেইটা বুঝলে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্ক একটা আজ পাওয়া যায়। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি। এটার মূলে কয়েকটা কারণ। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের যে মূল নেতৃত্বটা, সেই নেতৃত্ব আসলে এনসিপিতেই বেশিরভাগ এসেছে, বড় অংশটাই এসেছে এনসিপিতে। আর দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতিটা, যে সংস্কারের রাজনীতিটা, শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিটা না, সেই রাজনীতিটা সংস্কার এবং বিচারের রাজনীতিতে এনসিপি ধরতে পেরেছিল, এনসিপি করেছে। তারপরে এনসিপি আমাদের জায়গা থেকে আমাদের অনেক ভুল ত্রুটি, সীমাবদ্ধতা ছিল, সেটা আমরা সবসময় বলেছি। নির্বাচন আমাদের একটা বড় অভিজ্ঞতা, জুলাই পদযাত্রা আমাদের একটা বড় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আলাদা আলাদা বই হওয়া সম্ভব, লিটারেচার হওয়া সম্ভব। এবং আমি দেখেছি যে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে যারা আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া বা গবেষক আছেন, তাদের আগ্রহ অনেক বেশি আমাদের দেশের সাহিত্যিক গবেষকদের থেকে আমাদেরকে নিয়ে, মানে এনসিপি বা জুলাই গণ অভ্যুত্থান তরুণ নেতৃত্বদের নিয়ে। বাইরে থেকে এসে প্রচুর ডকুমেন্টারি করে, এরকম পরিচালকরা প্রচুর এসেছেন, ডকুমেন্টারি করেছেন, অনেক ইন্টারভিউ নিয়েছেন। তো আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যারা দেশেও কাজ করছেন, যদি এনসিপিকে নিয়ে এই ধরনের লেখাজোখা বের হয়, এটা আমাদের একটা রিফ্লেকশন হয় যে আমরা আসলে কোথায় ভুল ত্রুটি করতেছি বা আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি। কারণ গত 1 বছরে বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো 1.5 বছরে, এটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা এনসিপির অভিজ্ঞতা না, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। কারণ এই সময়টা ঠিক করে দিয়েছে অলরেডি যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর সামনের রাজনীতি বা লড়াই গতিপথটা কিরকম হতে যাচ্ছে।